নমস্কার সবাইকে। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গীতাকে বড়বাবু ফোন করে জানায় যে আমরা কিরণকান্তি ব্যানার্জি আর বিশেষ্যবাবুর মাঝখানে যে কথা হয়েছিল সেটা আমরা রেকর্ড করে ফেলেছি। সেটা আমার কাছে ক্লু আছে। এরপর গীতা বলে যে এই তো খুব ভালো কথা। বিশেশ্বর বাবুর উপর আপনি নজর রাখুন, কারণ ওনার উপর কিন্তু হামলা হতে পারে, ওনাকে খুন করার চেষ্টাও করা যেতে পারে। আর হ্যাঁ, ওনাকে চোখে চোখে রাখুন, কারণ ওই লোকটা হচ্ছে না ঘাটকা না ঘাড়কা। এরপর বড়বাবু বলে আচ্ছা ঠিক আছে। এরপর গীতা বলে আর বাকি দিকটা আপনি সামনে নিচ্ছি, আপনি এদিকটা সামনে নিন। এর পরের মুহূর্তে দেখা যায় মেহেক এদিকে বাড়িতে বসে বসে সে পুরনো কথাই ভাবছিল। সে তার বাবার সঙ্গে কি কথা হয়েছিল সেই কথাগুলি ভাবছিল। তার মনে পড়ে যে অগ্নিজিৎ মুখার্জি মেহেককে বলেছিল যে কেসটা তুলে নিতে, আর এইদিকে অঙ্কিতের কথাও ভাবছিল। অঙ্কিত বলেছিল যে তুমি এই ছেলেটাকে কেন বিয়ে করছো, যে ছেলেটা তোমার এত ক্ষতি করেছে। আমি শুধু তোমাকে চাই মেহেক, আমি শুধুমাত্র তোমাকেই চাই। এইসব কথাই মেহেক বসে বসে ভাবছিল। আর তার মুখটা গুমড়ো হয়ে আছে, তার মুখে হাসি নেই। এরপর তখনই সাত থেকে এসে বলে কিরে, আর দুদিন বাদেই তো বাড়ি ছেড়ে চলে যাবি, তার জন্য কি মন খারাপ করছিস? তোর মিষ্টি মুখে হাসি নেই কেন, আমার বোনটার মুখে হাসি নেই? এরপর মেহেক বলে ছাড় বর্দা, আমার কিছুই ভালো লাগছে না, আমাকে যেতে দে। এরপর সাত্বিক মেহেককে আটকে একটা গান করে এবং তাতেও মেহেকের মুখে হাসি ফুটল না। এরপর আসে স্বস্তিক। স্বস্তিক এসেও একটা গান গায়, বলে যে কি রে, তোর কি বরের কথা মনে পড়ছে? হ্যাঁ, বরের কথা তো খুব মনে পড়বেই। এরপর মেহেকের সব বোনরাও চলে আসে এবং তারাও মেহেককে হাসার জন্য বলে যে এরকম করে রাখলে কি করে হবে, এরকম কি বিয়ের পিঁড়িতে ওঠা যায় নাকি? এরপর মেহেকের বোনরা মেহেককে নিয়ে নাচানাচি করতে লাগে, কিন্তু তাতেও মেহেক কষ্ট পেয়ে যাচ্ছে, তার মুখে একটু হাসি ফোটেনি। এরপর দেখা যায় যে গিনি এসে মেহেকের সঙ্গে একটি গান করে। এরপর বন্ডি মুখার্জিও আসে। বন্ডি মুখার্জিও এসে মেহেককে হাসানোর খুব চেষ্টা করে, কিন্তু তাতেও মেহেকের মুখে হাসি ফোটেনি। এরপর মেহেকের বোন বলে যে একটু হাস না মেহেক, না হাসলে যে তোর বাবা কষ্ট পাবে, একটু হাস। এরপর মেহেক বলে যে আমার ভালো লাগছে না কিছু, আমাকে যেতে দাও। এরপর মেহেক চলে যাবে এমন সময় সেখানে গীতা আসে। এরপর গীতা এসে মেহেকের জন্য একটি গান গায়। এরপর মেহেক গীতাকে পাশে পেয়ে মেহেকের মুখে একটু হাসি ফোটে। এরপর গীতা বলে আচ্ছা চলো মেহেক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর বন্ডি বলে যে হ্যাঁ নিচে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর দেখা যায় যে মেহেককে সবাই নিচে নিয়ে যায়। আর তখন দেখা যায় যে সবাই মিলে মেহেকের জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছে। আর তখনও গীতা মেহেকের জন্য একটি গান গায়। আর গীতার তালে তালে বাকিরাও গান গায়। এমন সময় দেখা যায় যে বড়বাবু গীতাকে ফোন করে। গীতাকে ফোন করে বলে যে বিশেশ্বরবাবু স্টেটমেন্ট দিতে রাজি হয়ে গেছেন। আসলে উনি ওনার আত্মরক্ষার জন্য উনি সিকিউরিটি চাইছেন, উনি সেফ থাকার জন্য। এরপর গীতা বলে যে এই তো ভালো কথা, তাহলে ওনাকে কোনো একটা কেস দিয়ে তুলে নিন আর ওনাকে পুলিশ কাস্টাডিতে রাখুন, তাহলে উনি সেফও থাকবেন আর আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। এরপর দেখা যায় গীতা যখন ফোন সেরে পেছন দিকে তাকায় তখন দেখা যায় যে গিনি সেখানে দাঁড়িয়ে রয়েছে। এরপর গিনি গীতাকে বলে যে কার সাথে কথা বলছিলিস তুই? এরপর গীতা বলে যে তুই তোর চরকায় তেল দে না। তখন গিনি বলে না, এটা আমার চরকায় নয়, এটা হচ্ছে পুরো পরিবারের চরকায়। তুই কি করতে চাইছিস বলতো? দেখ গীতা, তুই কিন্তু কোনোভাবেই এই বিয়েটার মধ্যে ব্যাগরা দিস না, এই বিয়েটা ভালোই ভালোই হতে দে। আর তুইও তো কৃপানকে মেনে নিয়েছিস। এরপর গীতা বলে যে না। তখন গিনি বলে কেন, তুই তো নিজের হাতে বিয়ের কার্ডটা ওদের হাতে দিয়ে আসলি আর তুইও তো মেনে নিয়েছিস, তাহলে অ্যাডভোকেট গীতা এলএলবি মাথা নত করতে শিখে গেছে তাই না? এরপর গীতা বলে একদমই না, এই অ্যাডভোকেট গীতা এলএলবি কখনোই মাথা নত করেনি। আর বিয়ের দিন বিয়ে তো হবে, কিন্তু সেটা অঙ্কিতের সাথে হবে। এরপর এই কথাটা বলে গীতা সেখান থেকে চলে যায়। আর তৎক্ষণাৎই গিলি কৃপানকে ফোন করে। কৃপানকে ফোন করে বলে যে গীতা নিশ্চয়ই কোনো একটা ছক কষছে, ও সবটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার মানে এই নয় যে তোমার বিয়েটা হতে দেবে। বিয়ে তো হবে, কিন্তু শেষ মুহূর্তেও কিছু না কিছু তো একটা করবেই। বিয়ের কার্ড তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে এসেছে, তার মানে এই নয় যে বিয়েটা মেনে নিয়েছে। তাই তোমাকে বলছি তোমার চোখ কান সব খোলা রাখবে, যে কোনো মুহূর্তে যখন তো ওর কিছু একটা ঘটে যেতে পারে।
পরে দেখা যায় বিশেশ্বর বাবুর সঙ্গে গীতা দেখা করতে গেছে এবং সেখানে গীতা গিয়ে বলে যে আমি অগ্নিজিৎ মুখার্জিকে চিনি। উনি এরকম মানুষ নয় যে ওনার শির দ্বারা এতটা তাড়াতাড়ি নত হয়ে যাবে। উনি তো নত হওয়ার মানুষ নন। আর তাহলে উনি কি করে ধীমান সেনের কথায় উঠছেন আর বসছেন? এরপর বিশেশ্বর বাবু জানান যে শেখর ঘোষের কিডন্যাপিং হয়নি, ওনাকে খুন করা হয়েছিল। আর পুরো বিষয়টাকে কিডন্যাপের মতো সাজানো হয়েছে। খুন করে ওনার লাশটা একেবারে মিসিং করে দেওয়া হয়েছিল আর তাতেই ওনাকে ফাঁসানো হয়েছে। খুনটা উনি করেননি। এরপর দেখা যায় যে গীতার বাড়ি থেকে ফোন আসে। মেহেকের বোনরা গীতাকে ফোন করে জানায় আজকে তো মেহেকের সঙ্গীত অনুষ্ঠান আছে আর আমরা একটা প্রোগ্রাম রেখেছি, এখানে পেয়ারে পেয়ারে সবকিছু হবে, পেয়ারের মধ্যে ডান্সও হবে। এই কথাটা শুনে গিনি বলে এই শোনো, আমার তো পেয়ার নেই, আমি কিন্তু ডান্স করতে পারবো না। এরপর সাত্বিক বলে তাহলে আমি আমি কি? গিনি বলে তুমি জানো তুমি কি, কিন্তু তুমি তো আমার পেয়ার নও। আর হ্যাঁ, এই লোকটাকে দেখেছো, গাল ভর্তি দাড়ি, ওর রোম্যান্স কিছু পারে নাকি? সবসময় নিউজ চ্যানেল আর এই সব রিলস দেখে কি জানো, স্পিরিচুয়াল রিলস। তুমি না সংসার ছেড়ে তুমি সাধু হতে চলে যাও, এইসব কথাই বলতে লাগে। ভন্ডি এসে বলে যে তোরা দুজন আবার শুরু হয়েছিস। এরপর গিনি বলে কেন শুরু হবো না? গিনি সাথীকে ব্যঙ্গ করে। এরপর সাথী গিরিকে বলে আর তোমাকে দেখেছো, তুমি তো একেবারে রাম ছাগলের ছানার মতো। এই কথাটা শুনে গিনি বলে কি কি বলেছো তুমি? এরপর গিনি বলে যে আমি চাইলে না সকালে একটা, দুপুর একটা, রাতে একটা এরকম ছেলে পটাতে পারি। এরপর এই কথাটা শুনে সাত্বিক বলে পারবে না, আমাকে পটাতেই তো তোমার 1.5 বছর লেগে গেছে, আর নতুন করে সেটা আর পারবে না, ছেড়ে দাও, তোমার দ্বারা আর হবে না। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় গীতা অঙ্কিতকে ফোন করে জানায় কি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বসে আছো? আচ্ছা শোনো, তোমাকে তো বর সেজে আসতে হবে, জোড়ায় জোড়ায় বর আসবে। কৃপান যখন বরের বেশে আসবে তখন আমি ওর মাথায় ঘোল ঢেলে পুরো মাঠটাকে ওকে দিয়ে ঘোরাবো, আর তোমাকে বর সাজিয়ে বরণ করে পিঁড়িতে বসাবো। এরপর বড়বাবু বলেন যে এটা আপনার কোন রূপ দেখছে অগ্নিকন্যা? এরপর গীতা বলে এটা লক্ষ্মী রূপ নয়, এটা হচ্ছে একটু অন্যরকম, এটা স্বয়ং চণ্ডী রূপ।